লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.কমের সকল লিসেনাররা, আশা করি মহান রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে সকলে সুস্থ ও ভালো আছেন। আমি সুহাইল মাহমুদ রাজশাহীর কোনো এক জায়গা থেকে লিখছি। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি ভারতের এক বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া। আশা করি ঘটনাটি ভালো লাগবে এবং পড়ে শোনাবেন। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে ইমেল করে জানানোর অনুরোধ রইল। সঙ্গত কারণে আমি ভাইয়ের নামটা প্রকাশ করছি না। ঘটনাটি যেইভাবে তিনি বলেছেন সেভাবেই বলছি। ছোটবেলা থেকেই আমার ছিল গল্পের বই পড়ার নেশা। আর সেটা যদি হয় ভূতের গল্পের বই, তাহলে তো কথাই নেই। ভৌতিক গল্পের প্রতি আমার চিরকালই একটু বেশি ভালো লাগা ছিল। এর অর্থ কিন্তু মোটেও এটা নয় যে আমি বেশ সাহসী, বরং ভূতের বিষয়ে আমি কোনো রকম রিস্ক নিতে রাজি নই। কিন্তু ওই যে বললাম, আলাদা একটা টান আছে। সেই সূত্রেই আমি কিছু সত্যিকারের ভৌতিক স্থানের বিষয়ে খোঁজ করতে গিয়ে বেশ কয়েকটি জায়গা সম্পর্কে জানতে পারি। গল্পগুলোর সত্যতা যাচাই করতে আমি প্রথমে বেশ কয়েকটা জায়গাকে বেছে নিয়েছিলাম। আমার আরও দুই বন্ধু এই কাজে আমার সঙ্গী হয়েছিলেন। ভৌতিক স্থান সম্পর্কে রিসার্চ করতে গিয়ে যে জায়গাটিতে আমরা যাব বলে ঠিক করি সেটি পুরুলিয়া জেলার অন্তর্গত। পুরুলিয়া টাউন থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্বে এবং অযোধ্যা পাহাড়ের নিকটেই অবস্থিত বেগুনকোদর স্টেশন ভারতের ভৌতিক স্টেশন বলে আখ্যা দেওয়া হয়েছে। 1960 সালে এই স্টেশনটি জনসাধারণের জন্য খোলা হলেও 1967 সালে এটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। আমরা সেখানে পৌঁছেই স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি এই স্টেশনটিতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটি স্টেশন। পুরুলিয়া এমনিতেই অনন্য সুন্দর, চারপাশে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু সেই সঙ্গে একটা গা ছমছমে ভাব, একটা অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় 50 বছর। স্থানীয়দের কাছে এটি ভুতুড়ে স্টেশন। আশপাশের লোকজন তো এই বিষয়ে কিছু বলতেও নারাজ। রেল মানচিত্রে এই স্টেশনের নাম বেগুনকোদর। পাকা ইমারতের বিল্ডিং, রেল কোয়ার্টার্স সবই রয়েছে। সকালবেলা চারপাশটা দেখলে অস্বাভাবিক কিছুই মনে হয় না। এক সময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল। এখন সে সবই অতীত। বর্তমানে স্টেশন চত্বর ফাঁকাই পড়ে থাকে। হাতে গোনা কয়েকজন মানুষ চলাফেরা করে। রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার কোটশিলার এই বেগুনকোদর স্টেশন। স্টেশনের বাইরে কিছু দূরে আমাদের আলাপ হলো এক যুবকের সাথে। তিনি তো বিশেষ কিছু বলতে পারলেন না, তবে আমরা কলকাতা থেকে এসেছি শুনে উনি আমাদের নিয়ে গেলেন এক বৃদ্ধ লোকের কাছে। প্রথমে তিনিও কিছু বলতে চাইছিলেন না, তবে গল্প করতে করতে ধীরে ধীরে আমরা ওনার কাছ থেকে অনেক কিছুই জানতে পারি। শোনা যায় বহু বছর আগে একদিন মধ্যরাতে ওই স্টেশনেই খুন হন স্টেশন মাস্টার ও তার স্ত্রী। পরে স্টেশনের কাছে এক কুয়ার মধ্য থেকে তাদেরকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। সারা গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে। সহজ সরল গ্রামবাসীরা এই ভয়ানক কাণ্ড দেখে শিহরিত হয়ে যায়। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু। শোনা যায় ওই ঘটনার পরেই রাতারাতি পালিয়ে যান সকল রেলকর্মী। বন্ধ হয়ে যায় এই স্টেশনে ট্রেন থামা। নানা রকম কাহিনী ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। এখনও এই স্টেশনে রাতের বেলা কেউ যেতে সাহস করেন না। হানাবাড়ির মতো পড়ে থাকে শুধু পাকা স্টেশন বিল্ডিংটা। 1967 থেকে 2009 সাল পর্যন্ত এমনই দশা। 2010 সালে আবার চালু হয় বেগুনকোদর স্টেশন, তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসেবে। পুরনো স্টেশন বিল্ডিংটাকেই রং করে চালু করা হয় সাময়িক কাজ। কিন্তু এত কিছুর পরও মানুষের মন থেকে সেই আতঙ্ক মুছে যায়নি। দিনের বেলায়
কয়েকজনকে দেখা গেলেও রাতে ফাঁকাই থাকে স্টেশন চত্বর। এখনও স্থানীয়দের মুখে শোনা যায়, রাত নামলে হঠাৎ হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত আলো। সেই আলোয় মানুষের দিকভ্রম হয়। যত রাত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ। আশেপাশে কোনো বসতি না থাকা সত্ত্বেও অদ্ভুত তীব্র গন্ধে ভরে ওঠে চারপাশ। মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীরী কণ্ঠস্বর, কে যেন বাতাসে ভর দিয়ে বলতে চায় কিছু। দিনের আলোতে বেগুনকোদর মনে ত্রাস সঞ্চার করতে থাকে। খুব প্রয়োজন ছাড়া গ্রামের কেউ সেই পথ মারাতে চায় না। দিনের বেলাতেও অনেকেই নাকি কানের কাছে মানুষের গলা শুনে চমকে উঠেছে। চারপাশে তাকিয়ে কাউকেই নাকি দেখা যায়নি। এই ধরনের অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। অনেক সময়ে আবার লোকজনের গা ঘেঁষে চলে গিয়েছে অশরীরী কেউ। আচমকা ধাক্কা খেয়ে সচেতন হয়েছেন কেউ কেউ, কিন্তু যার সঙ্গে ধাক্কা লাগলো তার দেখা মেলেনি। এমনই নানা গল্প স্থানীয় লোকজনদের মুখে মুখে ফেরে। তার কোনটা যে সত্যি আর কোনটা যে লোকের মুখে ঘুরতে ঘুরতে ভয়ের সৃষ্টি করছে বোঝা মুশকিল। এখনো সন্ধ্যার পর স্টেশন বিল্ডিংয়ের ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে। গ্রামবাসীদের কেউ সাহস করে না এই স্টেশনের ধারে কাছে আসতে। একটা অজানা আতঙ্ক তাড়িয়ে নিয়ে বেড়ায় তাদের। সন্ধ্যা 6টা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি, চন্দ্রপুরা, ধানবাদ প্যাসেঞ্জার। এরপর আর কোনো ট্রেনের স্টপেজই দেওয়া হয় না এই স্টেশনে। সন্ধ্যা নামার পর একলা দাঁড়িয়ে থাকে স্টেশন বিল্ডিংটা। এখানে নেই কোনো রেলের স্থায়ী কর্মী। সন্ধ্যের পর কেউ আসে না এখানে। নির্জন পাহাড় আর জঙ্গলের মাঝে অন্ধকারে ডুবে থাকে স্টেশন চত্বর। এখনও একরাশ ভয়, আতঙ্ক নিয়ে সারাদিন ফাঁকা পড়ে থাকে পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন। যেতে চাইলে স্থানীয় লোকজন আমাদের সেই কাজ থেকে বিরত থাকতেই পরামর্শ দেয়। সেই বৃদ্ধ লোকটি, যার কাছ থেকে আমরা অনেক কিছু জেনে গিয়েছিলাম, তিনি শুধু আমাদের একটা কথাই বলে সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, বাবু, এটা জঙ্গলের বসতি। এখানে শুধু এটাই না, আরো অনেক ইতিহাস আছে। আজও ইতিহাস ঘাটলে পাওয়া যাবে কিনা, বিনা কারণে এই ইতিহাসকে জাগানো ঠিক হবে না। তোমরা যেখান থেকে এসেছো সেইখানে চলে যাও, আলে আর পিছু ধাওয়া করতে নেই। বৃদ্ধটির সেই কথার মধ্যে এক অদ্ভুত সাবধান বাণী লুকোনো ছিল। আমাদের দলের কেউই সেটা উপেক্ষা করতে আর রাজি হলো না। পরের দিন আমরা কলকাতা ফিরে এলাম, কিন্তু আজও সেই অভিশপ্ত স্টেশনের কথা আমরা ভুলতে পারি না। এই ছিল ঘটনা, খুবই চমৎকার একটা ঘটনা। আশা করছি আমরা অনেক কিছু জানলাম এই ঘটনাটি পড়ে বা শুনে বা জেনে। আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম টু ভূত.com। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর যেখানে ভূতের ভয়, আমাদের স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই স্পেশাল সেশনে আমরা মাঝে মাঝেই আমাদের স্টুডিওতে আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আমন্ত্রণ জানাই। আজকে সেই রকম একজন মানুষ আমাদের সঙ্গে আছেন। আমরা কথা বলবো ভাইয়ের সাথে। ভাইয়া, আপনি যদি ফার্স্টে একটু আপনার নাম এবং আপনার যদি পরিচয়, আপনি যদি ইন্ট্রোডিউস করতেন আপনাকে একটু। আমার নাম রুবায়েত তানভীর, রুমি। ভাইয়া আসলে ভাইয়া মানে কি বলবো, যে আমার কোনো একটা কারণে ভাইয়ার সাথে যেখানে দেখা হয়েছে সেটা বাংলাদেশের বাইরে, এবং তখন একটা রেস্টুরেন্টে এবং একটা উৎসবের দিনে, এবং সেই সময় আমরা গল্প করতে করতে এক সময় জানলাম যে ভাইয়ার কাছে, রুমি ভাইয়ের কাছে বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্সগুলো ঘটেছে বাংলাদেশে। কিন্তু এইগুলো তার মানে অনেক সময়ই মানে হয় না যে আমরা যখন ঘটনা শুনি তখন এটা অনেক সময় আমাদের নিজেদের কাছে হয়তো শোনা হয় না, যে আমি অমুকের কাছ থেকে শুনেছি, তমুকের কাছ থেকে শুনেছি। বাট কিছু কিছু জিনিস আপনি নিজে দেখেছেন, নিজে অবজার্ভ করেছেন। আমার যেটা টোটালটা আমার নিজের দেখা। রাইট, আমার নিজের দেখা, নিজের মানে ফিল করা, নিজের চোখে দেখা এগুলো। আমি এইরকম একটা ঘটনা তাহলে আপনাকে বলবো, যেটা হচ্ছে আপনি আসলে আপনার কাছে যখন আপনি প্রথম শোনেন বা যখন আপনি নিজে দেখেন, আপনার নিজেরও কিছুটা ভয় লেগেছে। ওই সময় প্রথম লাগেনি, বাট এটা পরে রাতের বেলা রাতে চিন্তা করতে রাতে তখন রাতে লাগছে, কিন্তু ওই সময়টাই অতটা ভয় লাগে নাই। আচ্ছা,
আচ্ছা, এটা হচ্ছে 1992 or 93 আমার দাদি মারা যায়। মারা যাবার পরে আমরা খুলনাতে যাই। খুলনা, এটা ইকবালনগরের ঘটনা। ইকবালনগর আমাদের দেশের বাড়ি। তো ওখানে যাওয়ার পরে তো আমি তখন রোজা ছিল। রোজার ইফতারের পরে আমাদের একটা এরিয়া আছে যেটা পুরো বেশ বড় একটা জায়গা, মানে আপনার দেয়াল দিয়ে ঘেরা। দেয়ালের হাইট হবে 7 থেকে 8 ফিটের মতো হাইট, 7 থেকে 8 ফিটের মতো হাইট। তো ওখানে আমাদের জায়গাতে চারপাশ দিয়ে গাছ দেখুন, প্রচুর ডাব গাছ আছে, নারকেল গাছ, ডাব গাছ যেটা, আর তাল গাছ আছে বেশ কয়েকটা। তো ওই তাল গাছগুলি, এটা যেটা আমরা জানতাম যে তাল গাছে আমাদের ওখানে আমার মানে ভূত বলবো না, এটা জিন, যেটা বা মানে আমাদের ধর্মে যেটা এসে যেটা জিন, যেটা ফ্যাক্ট, জিন যেটা, সেটা ওই গাছে থাকতো। তো ওখানে আমরা তখন ওখানে বলি, আমি আবার ডাব খুব পছন্দ করি। তো ওইখানে তখন ইফতারের পরে আমার যে কেয়ারটেকারের ছেলে ওখানে আমার সাথে ডাব পেরে আমরা ডাব খাচ্ছি একটা। তো হঠাৎ করে কারেন্ট চলে গেলে আমাদের বাউন্ডারির বাইরে হলো রোড। তো ওই রোড থেকে 7 থেকে 8 ফিট যদি উঁচু হাইট হয় দেয়ালের, ওইখান থেকে কোনো গাড়ির আলো আমার এখানে আসার কথা না কোনোভাবেই। একটা হাই বিমও আমার ওই যেখানে নিচে একদম ফ্লোরে বসা মাটিতে, সেখানে আমার কাছে আসার কথা না। তো আমরা ওই সময় ওখানে কথা বলতেছিলাম এই জিন টিন এগুলো নিয়ে। আমার দাদির ঘাড়ে জিন ছিল তখন। তারপর আমার ছোট চাচার ছিল, এরকম আছে। এবং আমার দাদিদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবার সাথে এইসব ব্যাপার আছে, জিন ছিল। এবং আমার দাদার উপরেও অনেক সময় এরা ওই আসর করতো, মানে পিপি করে দিত। আচ্ছা আচ্ছা। দাদের ঘাড়ে সেগুলো করতো। আমি রিসেন্টলি এরকম একটা শুনলাম যে ওপর থেকে পানির মতন কিছু একটা পড়ে, ওরা পিপি করে দিত সেটা। এটা আপনাকে দাদাকে প্রচুর বদার করছে তারা। আমার বোনেরও অনেক বড় বড় চুল ছিল। আমার আব্বা আমাদেরকে খুবই কম খুলনাতে নিত। তো ওইখানে এই বিভিন্ন কথাবার্তা বলছে। এমন সময় ইন দ্য মিন টাইম আমার ওই কেয়ারটেকার, ওর নাম ছিল মনে হয় খোকন। তো বুঝতে হঠাৎ করে ওরা আমার মধ্যে থেকে একটা আলো, ব্রাইট একটা আলো চলে গেল। তখন ও বললো যে চাচা এই যে গেল। ও যখন বলছে তখন আমি ভয় পাই নাই, কিন্তু আমার মানে একটু মানে একটু শিশির করে উঠছে। কিন্তু আপনি যে লাইটটার কথা যেটা বললেন, এই লাইটটাকে আপনি নিজে দেখেছিলেন? আমার নিজের চোখের সামনে একদম ভিতরে দুজনের মধ্যে দিয়ে। কারণ আমি এরকম খুব কম পেয়েছি আমাদের। হ্যাঁ, মানে আমি এরকম মানুষ একটু কম পেয়েছি যারা আসলে সরাসরি এই লাইটটা সামনে থেকে দেখেছে। আপনি মানে ওয়ান অফ দোজ, মানে খুব অল্প মানুষের মধ্যে একজন যিনি সরাসরি এই লাইটটা নিজের চোখে দেখেছেন। আমি একদম আপনি মানে আমি যারা ডেফিনেটলি আমাদেরকে শুনছেন তারা জানতেই চাইবেন, এই জন্য আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে লাইটটা দেখেছিলেন, এইটা কি আসলে আগুনের মতোই দেখতে, নাকি রংটা একটু আলাদা, নাকি কিরকম দেখতে জিনিসটা? একটু ব্রাইট হোয়াইট। তার মানে অনেকে বিদ্যুতের আলোর মতন বা এরকম কিছু? বিদ্যুতের বলতে পারবো সেটা বলতে পারবো না। ওয়েল্ডিং এর যে লাইটটা হয় ওরকম টাইপের, একটু হালকা ব্রাইট হোয়াইট, একটু রেডিশ এরকম একটু। আচ্ছা। কিন্তু আমাদের আমার মধ্যে থেকে ধরেন আমার থেকে ওর ডিস্টেন্স সম্ভবত 2 ফিট ডিস্টেন্সে আমি আর খোকন বসা, আমাদের দুজনের মধ্যে থেকে। তাও কি ধরেন আমরা ফ্লোরে যে বসা, ধরেন একটা টুলের উপরে আমি একটা বসা, ও এটা তো এটা কতটুকু হাইট হতে পারে ফ্লোর থেকে? সর্বোচ্চ 2 ফিট বা 2.5 ফিট। তো ওইটুকের মধ্যে দিয়ে দেখে আমি লাইটটা গেল। তো আমি অনেকক্ষণ চিন্তা করছি যে এটা কি বাইরের কোনো লাইট আমার মধ্যে থেকে আসলো, কোনো গাড়ির লাইট বা কোনো কিছু। কিন্তু আমাদের 8 ফিট যদি একটা বাউন্ডারি ওয়াল হয়, তো বাইরের গাড়ির লাইট আমার এখানে আসবে কিভাবে? এবং তখন আবার কারেন্টও নাই ওই সময়টাতে, তখন কারেন্টও নাই। আচ্ছা, সাধারণত এই ধরনের লাইট বা এই সমস্ত কিছু দেখার পরে, এরকম কোনো একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে, মানে কিছু ঝামেলা মানুষের সাথে হয়। যেমন আপনার কারো জ্বর আসে, কারো শরীর খারাপ থাকে। আপনার কি বাসায় ফিরে আসার পর এরকম কিছু হয়েছে? আমার জ্বর আসে নাই, কিন্তু
ওইখানে এসে আমি আম্মাকে বললাম তখন আমার ফুপু, তারপর চাচিরা, মানে যে ছোটো চাচার ওয়াইফ, মানে চাচার যে ছোটো চাচার ঘরে ছিল, তো ওনারা তখন বলে হুজুর এখানে আমাদের ইকবালনগর জামে মসজিদ, ওইখান থেকে হুজুরের কাছ থেকে পানি পড়া যে দা গরম করে ওই পানি পড়ে দিয়ে ওইটা খাওয়াই দিয়েছিল আমাকে, যাতে রাতে ভয়টা না পাই। কিন্তু আমি যখন রাতে ঘুমানোর পরে আম্মাও শুয়েছে, আমাদের যেই ঘরটাতে দাদি থাকতো সেই ঘরেই আমরা ছিলাম। তো ওই ঘরটা হলো অনেক পুরনো ঘর, তো বিরাট ঘর, আপনার সিলিংয়ের হাইট হবে 16-17 ফিটের কম না, আর অনেক বড় বিরাট ঘর। তো ওইখানে আমি বসা, মানে শোয়া, আম্মা তো ঘুম, আমি হলো জানলার পাশে, আম্মা খাটের পাশে, খাটও বেশ উঁচা। তো আম্মা তো ঘুম, আমার কিছুক্ষণ পর খালি মনে হতেছে যে খাটের নিচ থেকে কেউ যেন উঠতেছে, কেউ উঠে চেইনের মতো এসে আমাকে জড়ায় ধরতেছে, পেঁচিয়ে ধরছে। হ্যাঁ, পুরো মানে ই করে, আমি ছুটতে পারতেছি, আমি কোনোভাবেই ই করতেছি। আর বারবার মনে হচ্ছে যে বাইরে সাপের মতো কিছু নাকি, সাপের মতো বোঝা যাচ্ছে, খালি চেইন। আচ্ছা, চেনের মতো। কোনো গায়ে কোনো হচ্ছে কোনো ধরনের মানে পশম বা না, পশমেরটা একটা অন্য আরেকটা আছে, বাগের হাতে। তারপরে কি হলো সেটা যখন হচ্ছে, আমি বারবার তখন হচ্ছে, আর বারবার মনে হচ্ছে মানে জানলার বাইরে থেকে কেউ মনে হয় আমাকে ডাকতেছে। আপনার নাম ধরে? না, কেউ মনে হয় ডাকতেছে, বাইরে আসো। তো আমি, আম্মার কথা তখন আমার খেয়াল হলো, আম্মার যখন বিয়ে হয়েছে, এটা আমি আম্মার কাছ থেকে শুনছি। তো আমার ফুপুরা আম্মাকে বলছে যে ভাবি, রাতে যদি কোনো শব্দ শোনো, বাইরে বের হয়ে না। আম্মা তো, আমার আম্মা আবার একটু সাহসী, তা আম্মা শেষে দেখা যাচ্ছে মানে পা ছেঁচড়ায় হাঁটছে, শব্দ হয় না, তো ওরকম হাঁটার শব্দ। তা আম্মা অনেকক্ষণ ধরে আব্বাকে বলতেছে, আব্বা বলে যে ঘুমায় যাও, ওগুলা ই করো না। তো আম্মা তারপরেই না করে, আম্মা তখন একবার নাকি জানলা একটু খুলে দেখছে, দেখা যাচ্ছে সাদা টিসের মতো পা একটু উপরে, তো সামনে এরকম এইভাবে। তো এরা সবই আর আমার দাদির ঘাড়ে যারা ছিল, তারা ওইখানে ওই রাতের বেলা হাঁটাচলা করে দেখেছে। এটা আম্মার এই আপনি বলছিলেন একটু আগে ওই যে ফুপুর বাসার কথাটা, ওইটা যদি একটু বলতেন। আচ্ছা, ফুপুর বাসাটা আমি আসে, তারপর ওইখানে যেটা মানে আমি পরের দিন যেটা আগেরটা যে বলি, যে সেটা হলো যে ওই যে চেনটা যেটা বারবার আসতেছে ধরছিল আপনাকে, তখন এটা হলো যে আম্মাকে ডাকি, আমি আম্মাকে ডাকতেছি যে আম্মা ওঠো, আমার হাত তো যাচ্ছে না, আম্মাকে গায়ে যেটা টাচ করতেছি সেটাও মনে আম্মা টের পাচ্ছে না। আমি সকালে ওঠার পর আম্মাকে এত বললাম, আমি তোমাকে এত ডাকলাম, তুমি শুনলাম, তা আম্মা বলে কই, আমি তো তোমার কোনো টাচই পাইনি আমি। আচ্ছা, অথচ আম্মাকে তোমার পাশেই শোয়া। আচ্ছা, আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে পুরো ব্যাপারটা আপনার স্বপ্নের মধ্যে ঘটেছে, নাকি এটা স্বপ্ন ছিল না? এটা স্বপ্ন অ্যাবসলিউটলি না। আচ্ছা, এইটা আমাকে একটু বলেন তাহলে। আমার অ্যাবসলিউটলি স্বপ্ন না, আমি সারাদিনই সারা রাত এখানে যা কর, এবং আমাদের ধর্ম যে আমি যতটুকু জানি যে ফজরের নামাজের পরে আর এটা কোনো আজানের পরে কিছু থাকে না। তো আমি জাস্ট খালি ওয়েট করতেছি আল্লাহ কখন আমার আজানটা দিবে। আজানটা যখন হয়েছে আমি তো তারপর আম্মা যখন ফজরের নামাজের পরে, আমি খালি আম্মাকে বলবো, আম্মা আমার পারবো না, ঢাকায় চলো, ইম্পসিবল। আমার আম্মা দাদির তখন কুলখানি 2 দিন পরে করে, আমি তখন সত্যি কথা, আমি বলছি আম্মা আমার কুলখানি খাওয়ার দরকার নেই, আমি ঢাকায় চলো। হ্যাঁ, আম্মা কোনোভাবে পরে খুলনাতে আপনারা ওই 93 দিকে খবর নিয়েও দেখতে পাবেন, সেন্টু নামে একজন ওইখানকে বেশ নাম করা লোক ছিল, মানে একটু টেরোরিস্ট টাইপের, তার বাস ছিল একটা, ওই বাস ওই দিনই ওপেন হয়েছে, সারা খুলনাতে কোনো সিট নাই কোনো বাসের। আমরা ওইখান থেকে, আমি এবং আম্মা খুলনা থেকে যশোর পর্যন্ত আসছি 2 জন, যশোর থেকে 1 জন উঠলো, যশোর থেকে 3 জন নিয়ে অত বড় বাস, এসি বাস, ঢাকায় আসছি, মাত্র 3 জন মানুষ। আচ্ছা, তো ওইটাই আমার কোনোভাবেই, এটা হ্যাঁ আমি জানি এটা অনেকেই বলবে যে স্বপ্ন বা কোনো, এটা স্বপ্ন না, কারণ হলো ইম্পসিবল, কারণ আমার ফ্যামিলিতে, আমার বাপের ফ্যামিলিতে এই জিনিসটা আছে।
হ্যাঁ, আপনি সেদিন বলছিলেন বলে আমি খুব ইন্টারেস্টেড হচ্ছিলাম, এবং এখনো আমার খুব ইন্টারেস্টিং লাগছে এটাই যে আপনার সাথে নিশ্চয়ই আপনি যে ফুপুর বাসার যেটা বলছিলেন এটা কি ওইটা যদি একটু বলতেন, যেটা আপনি- ফুপুর বাসাটা এটা হলো আমার মানে আগের ঘটনাটা আমি শুধুমাত্র শেষ করি। সেটা হচ্ছে যে এই যে সকালে উঠলেও হ্যাঁ। আপনি উঠলেন, তারপর হচ্ছে আপনারা ফিরে আসলেন, তারপরে আপনার ঢাকা আসার পর আর কোনো ঢাকা আসার পর আমার এই ধরনের কোনো কিছু হয়নি, কোনো problem হয়নি। কিন্তু আমরা খুলনাতে গেলেই আমাদের এরকম যেমন ওই তাল গাছটা অনেকেই কাটার চেষ্টা করছে, ইভেন এখন ওই যে আমাদের মানে চাচার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, ওই তাল গাছটা কেউ কাটতে পারতেছে না, না এটা- কনস্ট্রাকশন হচ্ছে, গাছ ওটা ওরকমই আছে। না আমি এটাই ভাবছিলাম যে খুলনা থেকে আমাদের যারাই মানে আমাদের কিন্তু প্রচুর লিসেনার আছেন যারা হচ্ছে খুলনা থেকে স্টোরি পাঠান। তো খুলনার স্টোরিগুলো খুবই এক্সেপশনাল হয়। তো আমি আবারও দেখছি যে আপনার ঘটনাগুলো যে খুলনায় ঘটছে, মানে আমি কিছু খুব অবাক হচ্ছি। আপনার ফুপুর বাসাও কি তাহলে খুলনায়? বাগেরহাট, ওই তো একই কথা, একই এরিয়াতে, একই এরিয়া। এবং আমার আব্বার নানা খরম তো চেনেন? হ্যাঁ অবশ্যই। খরম তো উনি একটু মানে উনি অলি আব্বারই তো হচ্ছে, তো ওনাদের আব্বা মারা যাওয়া 88-এ, তো 85-টার দিক থেকে আব্বা প্রায় স্বপ্ন দেখতো যে চাপইল একটা জায়গা আছে নড়াইলে, কালিয়া চাপইল, তো স্বপ্ন যে ওনার কবরটা মানুষ পাড়া মানে যাতায়াত করতেছে কবরের উপর দিয়ে, তো ওইটাকে বাধায় দেওয়া বা একটু ডিমার্কেশন করা। আব্বা এটা ওনার, তো উনি ওই ভদ্রলোক, যেটা আমি আব্বার কাছ থেকে শুনছি বা ফুপুদের কাছ থেকে শুনছি, সেটা হচ্ছে যে উনি মধুমতি নদী যেটা ছিল উনি ওই খরম পা দিয়ে যেতে পারবেন, ক্রস আচ্ছা। নদীর উপর দিয়ে। তো এটা এগুলি মানুষ এগুলি বলে, কিন্তু এগুলি আমাদের ফ্যামিলিতে আমার বাপের সাইডে, মায়ের সাইডে না, বাপের সাইডে আছে। হ্যাঁ, তো এই জন্য তো এগুলি আমাদের মানে বিশেষ স্পেশালি দাদির সাইডে, মানে আমার বাপের সাইডের মার দিক, দাদির সাইডে এই আধ্যাত্মিক এবং জিন এগুলি তার রিলেটেড। আচ্ছা, এবং আমার তাহলে- ফুপুর বাড়িতেও এরকম আছে। ফুপুর বাড়িতে আমি যখন গেলাম, আমার ফুপা ছিল হলো বাগের পিসি কলেজের প্রিন্সিপাল। তো ওখানে যখন যাই, তো বারান্দার সব জায়গাতেই এরকম ওই যে সরা থাকে, সরা দিয়ে ব্লক করা পুরা দোয়া-টোয়া বাসা। লেখা নিশ্চয়ই। হ্যাঁ, পুরো বাসা ব্লক করা, মানে বাধাই করা। আমার ফুফাতো বোনের ঘাড়ে ছিল, ওর নাম ছিল মুন্না, ওর ঘাড়ে ছিল। আচ্ছা হ্যাঁ, তো ওইটার জন্য ওই পুরো বাসা ব্লক করা থাকতো। আচ্ছা, তো ওইখানে আপনি কি দেখলেন? ওইখানে আমি রাতের বেলা শোয়া ঘরে, বারান্দার পাশেই ঘর। আচ্ছা 2টা-2:30 বাজবে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে দেয়। আমার মনে হচ্ছে আমার সারা শরীর কি একটা লোম আর লোমস একটা পুরো এরকম জড়ায় ধরে আছে, মুখটা মানুষ হচ্ছে। আমি লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি ফুপুর ঘরে করে গেছে। ফুপু বলছে কি হয়েছে? আমি যে আমার কি জিনিস, মানে আমার লোম, আমার এরকম সারা শরীর আমাকে জড়ায় ধরা, লোম কালো ইসের মধ্যে। এটা আপনি একদম মানে আমার একদম ভিভিড খেলা আছে এখন ওরা। আচ্ছা, ভয়ঙ্কর কিন্তু আসলে। হ্যাঁ, আমি ওইটার পর সাথে সাথে ফুপার ঘরে নিয়ে আমি ওনাদের বিছানায় শুয়ে, আমি তখন এই যে ফ্লোরে ওনাদের ওইখানে আমি ওইখানে শুয়েছিলাম। তারপরে কি হলো আপনার? তারপরে তো ওর পরে আর পরের দিন ওই একই জিনিসই, পরের দিন মানে আমি যখন গোসল করতে যাই, তখন মনে হয় উপর থেকে কেউ যেন আমার দিকে এই কালো কি এরকম করে আসতেছে, এরকম মানে লোমের এসবই। ওর পরে আমি ওইখানে আর থাকিনি, যাওয়া হয় না। আচ্ছা, আমাকে একটু বলেন তো যে আপনি তো এতক্ষণ আপনার ঘটনা বললেন, কিন্তু আপনাদের ফ্যামিলির যে কথাবার্তা আমি শুনছি তা শুনে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে হয়তো আপনি অনেক স্টোরিজ আছে, যে স্টোরিজগুলো শুনে আপনার ভীষণ রকমের ভয় লেগেছে, বা আপনার হচ্ছে আসলে খুব মানে কি বলবো, যে আপনি হয়তো যেটা এক্সপেক্ট করেন বা জীবনে শুনেন এরকম ধরনের ঘটনা শুনেছেন, আপনাদের ফ্যামিলিতে কারোর সাথে ঘটেছে, ফ্যামিলিতে আপনার দাদা দাদি হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, এইরকম একটা ঘটনা আমাকে একটু বলেন। আমার ছোট চাচা এটা সারা খুলনাতে মানে ওনাকে চিনবে, এবং ঢাকা ইউনিভার্সিটির বইও ওনাকে, প্রফেসর রশিদুজ্জামান, খুলনা ইউনিভার্সিটির চেয়ারম্যান, বিবিএর চেয়ারম্যান, উনি সারা খুলনাতে উনি যে ধরেন উনি
স্কুলে ইউনিভার্সিটি যাচ্ছে, উনি স্যান্ডেলটা নেয়, সাদা পাঞ্জাবি পরাও থাকে, তো স্যান্ডেল থাকে ওনার সবসময় হাতে, ওনার ঘাড়ে কিন্তু জিন। উনি নামাজ পড়ে ঘন্টার পর ঘন্টা, আপনি সে সে নামাজ পড়তেছে হলো আপনার যে রেল ছাদের যে রেলিং থাকে না, রেলিংয়ের উপরে নামাজ পড়তো। তারপরে উনি ঘন্টার পর গোসল করতো। এগুলি সবই কিন্তু যারা এগুলো বিশ্বাস করবে এটা তাদের ব্যাপার, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট, এগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্ট। জিন যাদের ঘরে থাকে, এরকম মানুষ আপনি অনেক দেখেছেন হ্যাঁ, আপনাদের ফ্যামিলি। আমার নিজের চাচাই তো সেটা। না, আপনি চাচা, তারপর আপনার ফুপুর বাড়িতে আপনি বললেন ফুপুর যে বাড়িতেও দেখেছেন, আছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে এই জিনিসগুলো দেখেছেন। কিন্তু এরকম কিছু হয়েছে যে আপনি কোনো স্টোরি শুনেছেন আপনার দাদা দাদি বা কারো কাছে, যে কোনো ওই একটা বিপদে- দাদা দাদির, আমি আম্মার কাছ থেকে বলেন তো ওই একটা দেখি একটাই, শুনি ওই যে আমি। ওইটা যেটা ওই যে পা হাঁটা হাঁটা, ওই যে হাঁটাটা, নদীর উপর দিয়ে হাঁটা। সাদা ওইটা। বাহ, তাহলে আমার মনে হয় যে আপনি আমাদের বলেছিলেন যে আমাদের টিম যদি যেতে চায় আপনাদের ওই বাসাটায়, তাহলে আমরা যেতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। সত্যি ওইরকম কিছুটা প্ল্যান করব এবং ডেফিনেটলি করতে আমরা পারবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ এখন পর্যন্ত যদি হয়, জি। এটা আমার ছোট চাচি ওখানে বেঁচে আছে, ওই ইকবালনগরের ওই বাসায় ছোট চাচি থাকবে। আর মেজো ফুপু যেটা বাগেরহাট, ওইখানে মেজো ফুপু ঢাকাতেও থাকে, বাট ওনার ছেলে ওইখানে আছে, মনির ভাই, সেখানে থাকবে। না, এবং যদি আমি আপনাদের লাগে ওখানে কোনো সমস্যা না, নেই, এবং আমি বিশ্বাস করি এটা, যে শুধুমাত্র এই যে আপনি যে ঘটনাগুলো বললেন বা যেটা বলছেন আপনি, এটা শুধুমাত্র আপনি না, আপনার হয়তো এলাকা, আপনি যে এলাকায় থাকেন বা আপনাদের যে বাড়ি, মানে আপনার দেশের বাড়ির কথা বলছি, সেইখানে হয়তো আশেপাশের মানুষ হয়তো এই সম্পর্কে অনেক কিছু জানে এবং তাদের কাছ থেকে হয়তো অনেক কিছু আমরা স্টোরিজ। ওইখানে আর একটা হলো আপনার ইকবালনগর গার্লস স্কুল, ওইখানে একটা পুকুর ছিল, জি, তখন মনে হয় ছোট, ওই পুকুরে ওই প্রিন্সিপাল মনে হয় একবার পুকুরটা ভরাট করার চেষ্টা করছে। উনি রাতের বেলা মনে হয় স্বপ্ন দেখছে যে ওনার নিজেই মানে ফ্লাডেড হয়ে গেছে, কিন্তু ওই পুকুরও কোনো সময় ভরাট করতে পারে না, এখনো পারে নাই। এখনো পর্যন্ত পুকুরটা পুকুর ওইরকমই ওরকমই আছে। আছে। এরকম ঘটনা আমরা অনেক শুনেছি এবং আসলে আপনি যেহেতু বলছেন, যেহেতু আপনার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এবং আপনি যেহেতু বলছেন, তার মানে ডেফিনেটলি এই ঘটনাগুলো ঘটে বলেই মানুষ বলে আসলে। হ্যাঁ, এবং পুকুর মানে অনেকেই এরকম পুকুর ভরাট করতে গিয়ে ভরাট করতে পারে না, গাছ কাটতে গিয়ে গাছ কাটতে পারে না, এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আমার কাছে এটা খুব অদ্ভুত ছিল। আমি খুবই অবাক হলাম যে আপনি বলে যে খড়ম পড়ে যে হাঁটতে পারতেন এই ব্যাপার নদীর ওপর দিয়ে, এই ব্যাপারটা আসলে খুবই এক্সেপশনাল। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করছি যে আমরা রুমি ভাইয়ের কাছ থেকে যে সমস্ত ঘটনা পেলাম, সেই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক, আমি রাসেল আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন যেখানে ভূতের ভয়। আর এই মুহূর্তে আমার সঙ্গে আরও একজন গেস্ট আছেন এবং তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন রিনাউন্ড স্পোর্টস পারসন এবং সেই সাথে আমি বলবো যে তার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে জীবনের একটা বিরাট সময়, মানে বিরাট সময় না বললেও ছোট সময় বলতে পারি, যে ইউএস এবং তারপরে কানাডা এরকম জায়গায় কাটিয়েছেন তিনি পড়াশোনার জন্য এবং সেইখানে কিছু জিনিসপত্র তিনি এক্সপিরিয়েন্স করেছেন বা সেইখানকার কিছু স্টোরিজ আসলে উনি আমাদের সাথে শেয়ার করবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই নাফিসার কাছে। নাফিসা, ওয়েলকাম টু Bhoot.com। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোই চলছে। ওকে, সো আমরা কথা না বাড়িয়ে আসলে সরাসরি আমরা হচ্ছে নাফিসা হচ্ছে আমাদের আরজে নাবিলার হচ্ছে ছোট বোন এবং নাবিলার কারণেই নাফিসা বহুবার রেডিও ফুর্তিতে এসছে এবং তখন অনেক ছোট ছিল, যার জন্য ওর কাছে অনেক স্টোরি শুনতে পারিনি এবং আমরা ঠিক ভাবিও নি যে নাফিসা ওই সময় আমাদের স্টোরি বলতে পারবে, কারণ ওই ছোট বাচ্চা কিভাবে বলবে। আজকে নাফিসার কাছে আমরা সেই স্টোরি শুনবো। নাফিসা। জি ভাইয়া, তো এই স্টোরিটা হলো কি, আমি ইউএসএতে মুভ করি যখন আমি 19 বছর, আমার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করার জন্য। তো
তখন 19 বছর ফার্স্ট টাইম আমি একা একা থাকা শুরু করি। তো ওখানে একটা বিল্ডিং ছিল, আমি ইউনিভার্সিটির নাম মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি মোরহেড ছিল। তো ওখানে একটা বিল্ডিং ছিল নেলসন। তো ওই বিল্ডিংটাকে সবাই বিয়ার ক্যান বিল্ডিং বলতো। ইটস আ ভেরি ওল্ড বিল্ডিং, মানে দেখতে খুবই পুরানো। আর ভিতরে রুমগুলোও খুবই, যেহেতু সার্কুলার বিল্ডিং ছিল, রুমগুলো অনেক উইয়ার্ড ছিল, লাইক কোয়ার্টার করা, ট্র্যাপিজয়েড ছিল এক একটা রুম। তো যাই হোক, ওইটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স পুরাপুরি একা থাকা। তো ওইখানে 5 তলা, আমি থাকতাম 6 তলায়। 5 তলা এমনি সবসময় বন্ধ থাকতো, লাইক ইট ওয়াজ ফুললি লকডাউন। ওখানে ভিতরে বাইরে একটা বিশাল লক লাগানো থাকতো। সো ওখানে ফার্স্ট থেকে বলা ছিল যে কেউ ওই বিল্ডিংয়ে মানে ওই ফ্লোরে যাওয়া অ্যালাউড না। তো আমাদের প্রায় যেটা হইতো, অ্যান্ড আমি শিওর না এটা হইতে পারে ভেরি ইজিলি সম্ভব, যে ওটা এলিভেটরেরই প্রবলেম ছিল। আমি যখনই 6 তলা প্রেস করতাম, 5 তলাতে প্রেস করা যাইতো না, ওরা অফ করে রাখছিল। কিন্তু আমি যখনই 6 তলায় যেতে চেতাম, ওরা আমাকে সবসময় 5 তলায় একটা স্টপ হইতোই, যে এলিভেটরটা আসতো, ওইটা খুলতো, কিন্তু আমরা বের হইতাম না, কাজ ইটস লকড, সো দেয়ার ইজ নোওয়্যার টু গো। তো পরে আবার বন্ধ হইলে তারপরে 6 তলায় যাইতাম। তো ওই কাজ যেটা হইতো, আমি ওটা এমনি ওখানকার মেইনটেনেন্স মানুষদেরকে জিজ্ঞেস করছি যে এখানের স্টোরিটা কি, এটা বন্ধ কেন। তো ওরা, অ্যান্ড এটা কতটুকু সত্যি এটাও আমি জানি না, কাজ এটা মেইনটেনেন্স মানুষদের কাছ থেকে শোনা। তো ওরা আমাকে যেটা বলছে যে কোন একটা স্টুডেন্ট 8 না 9 বছর আগে ওখানে committed suicide in one of the rooms. So এই কারণে ওইটার পর থেকে পুরো ফ্লোরটা বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যান্ড আমরা তো স্টুডেন্ট, আন্ডারগ্র্যাড, সবাই ইন্টারেস্টেড ওখানে কি হচ্ছে অ্যান্ড স্টাফ। সো আমরা অনেক গুতাগুতি করছি, ঢুকার চেষ্টা করছি, বাট কোনোভাবে পারি নাই। যাই হোক, সো ওইটার পর থেকে দ্য স্টোরি বিকেম যে দ্য বিল্ডিং ইজ মাইট বি হন্টেড। তা আমি 6 তলায় যখন থাকতাম, আমার রুমের ঠিক সামনে হলো গিয়ে বাথরুমটা ছিল। অ্যান্ড আমার একটা খারাপ অভ্যাস ছিল, আমি গোসল করতাম অনেক রাত করে, লাইক 12টা-1টার দিকে আমি গোসল করতাম। তো একদিন 1টার দিকে এরকম, আমি একটা না, অ্যাকচুয়ালি তখন 11টার দিকে হঠাৎ করে আমার দরজা নক হচ্ছে। ইটস উইন্টার ব্রেক, কেউ নাই পুরা বিল্ডিংয়ে, আমরা ছিলাম আর আমাদের ফ্লোরে কয়েকটা নেপালি স্টুডেন্টস ছিল আর কি অন্য রুমে। তো ওরা আবার অনেক ভয় পাইতো বলে ওরা 3 জন একটা রুমে একসাথে থাকতো। তো রাত এরকম কয়টা 11:30 না 12টা বাজে, কে জানি এসে এরকম নক করলো আমার দরজায়। দ্যাট ওয়াজ ভেরি উইয়ার্ডেড আউট, যে কেউ তো নাই। আচ্ছা ঠিক আছে, গেছি। তো দেখলাম একটা নেপালি মেয়ে আসছে, এসে বলে দেখো আমার সব বন্ধুরা তো ঘুমায় গেছে, আমার বাথরুমে যাইতে হবে, আমার খুব ভয় লাগতেছে, একটু আসো আমার সাথে। তো আই ওয়াজ লাইক হ্যাঁ ঠিক আছে, গেলাম ওর সাথে বাথরুমে। পরে বের হইলাম, ও চলে গেল ঘুমাইতে। তো আই ওয়াজ লাইক আচ্ছা আমি একটু গোসল করি। তো ওখানে একটা জিনিস এভরিওয়ান শুড নো ইজ 4টা স্টল আছে গোসলখানা। তো ওই 4টা স্টলের সামনে 2টা এরকম পর্দা দেওয়া থাকে। সো ফার্স্ট পর্দাটা খুলে একটা স্পেস করো, ওখানে বসা যাবে, কাপড় খোলা যাবে, তারপরে শাওয়ারে ঢুকবা, আবার সেকেন্ড পর্দাটা আটকাবা। আর ওইটার ঠিক অপোজিটে লাইক 4টা স্টল আছে বাথরুমের, আবার একটা টয়লেট ছিল যেটাতে কোনো দরজা ছিল না। সো এটা কেউ ইউজ করতো না, এটা জাস্ট ওইভাবে ছিল, এভরিওয়ান জাস্ট থট আচ্ছা আছে। তো দ্যাট ওই টয়লেটটাতে প্রায় কোয়াইট অফেন ফ্লাশ অফ হইতো, লাইক ফ্লাশ উড জাস্ট গো অফ, লাইক এমনে রেয়ারলি হইতো, কিন্তু হইতো। তো এরকম ও যাওয়ার পরে 1:30টার দিকে আমি ঢুকছি এরকম গোসল টোসল করতে। তো অবভিয়াসলি আমি একা আটকায় কাপড় খুলছি, কাপড় খুলে আবার ভিতরে ঢুকছি গোসল করতে, 2 সেকেন্ড পর্দাটা আটকাইছি। হঠাৎ করে দেখি বাইরে গোসলের ভিতরে আমি শুনতেছি বাইরের ওই ফ্ল্যাশটা বারবার অন হচ্ছে। আমি আগেও শুনছি, বাট জীবনে শুনি নাই যে পরপর অন হচ্ছে। তো 4-5 বার পরপর অন হচ্ছে। আমি একটু প্যারা খাওয়া শুরু করছি। তো তখন আমার ফোনটা ছিল পাশে, আমি ফোনে একটু গান বাজাইছি, যা আচ্ছা ঠিক আছে কিছু একটা তো একটু নর্মালাইজ করলাম জায়গাটা। ঠিক আছে, গোসল টোসল করলাম, গোসল শেষ করছি, পানিটা অফ করছি, সাথে সাথে আবার ফ্লাশ হয়েছে। ঠিক আছে, আমি সাহস করে বের হয়েছি। আমার পর্দাটা খোলার সাথে সাথে দেখি আমার যে সামনের পর্দাটা ওটা পুরাপুরি ওপেন, যেটা আমি 100% অফ করে ঢুকছি। অ্যান্ড ওইখানের ফ্লোরে যেহেতু কেউ নাই, আপনি এক একটা ফুটস্টেপ শুনতে পারবেন ওইখানকার। সো আর ওইখানে ওই ফ্লোরে আমি আছি, আর ওই নেপালি মেয়েটা আছে যে বাথরুম করে মাত্র ভিতরে ঢুকছে, যার সাথে 2টা মেয়ে শুয়ে।
পরে ওইটা শেষ করে আমি গেছি, আচ্ছা ঠিক আছে শুইতে গেছি, তখন আমার অলরেডি খুব ভয় লাগতেছে, কেউ নাই রুমে, পুরা একা। এইদিকে 1:30 বাজে, বাইরে হলো গিয়ে আমাদের ঠিক বাইরের যে জানালাটার ঠিক বাইরে একটা গাছ আছে, গাছটা কনস্ট্যান্টলি বাড়ি মারতেছে আমার জানালাটার সাথে। আরো পেয়ারা খেয়ে গেছি। হঠাৎ করে পরে রাত 2টার দিকে আরেকটা হলো গিয়ে নক আসছে আমার দরজায়। আমি ভাবছি আবার ওই নেপালি মেয়েটা আসছে, এই তো আবার বাথরুমে যাবে কেউ না কেউ। আমি যে দরজা খুলছি, এই শেষ, আমার আত্মা শেষ, আমার লাইফ শেষ, কেউ কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। জাস্ট নকটা হইলো, আমি ভিতরে ঢুকছি। আমি যে ওদেরকে জিজ্ঞেস করবো, আমার এটারও সাহস হচ্ছে না যে নক করব। পরের দিন আমি ওদেরকে যে জিজ্ঞেস করছি, আচ্ছা তোমরা কি পরে আবার আসছিলা নক করতে বা সামথিং হ্যাপেন? And then they were like, না সফিনা গেছিল ওই ফার্স্ট টাইম বাথরুম করতে, তখন তো তোমাকে নিয়েই গেছে। তারপরে আমরা আর কেউ বেরোয় না, আমাদের ভয় লাগতেছিল, আমরা 3 জন ওই রুমেই ছিলাম। মাই গুডনেস, আসলে তার মানে কেউ ছিল না? I have no idea কি ছিল, কে ছিল, বাট ওই বিল্ডিং এ ফর আ ফ্যাক্ট আই নো ওই ফ্লোরে তখন কেউ নাই। আমি আসি, ওই 3 জন নেপালি মেয়ে আছে যে আমার 2টা রুম পরে থাকে, আর ওই ফ্লোরে কেউ না। রাত 1:30টার মাঝখানে ক্যাম্পাসে কেউ আসেও না। আর আপনি যে মাঝখানে বলেন যে লিফট একটা জায়গায় স্পেসিফিক, এটা রিজনটা কি আসলে? ভাইয়া এইটা আমি অনেক বের করার চেষ্টা করছি, আমি মেইনটেন্যান্সের মানুষদেরকে জিজ্ঞাসা করছি, কাজ ওখানে আমি ফার্স্ট থেকেই দেখছি যে 5th ফ্লোরে ইউ ক্যান্ট প্রেস ইট। সো ইউ নো হাউ, আপনি প্রেস করলেও এটা লাল হয়ে যায় যে আচ্ছা এই ফ্লোরে যাবো, তাই আপনি 100 বার প্রেস করলেও এটা অন হবে না, কমেন্ট নিচ্ছে না, কমান্ডই নিচ্ছে না। বাট সামহাউ, এন্ড ইটস নট জাস্ট মি, ইউ ক্যান আস্ক এনিওয়ান, এটা সবাই ফেস করছে নেলসনে। 5th ফ্লোরে যে ওটা একবার থামবে, ওদের লাইফে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার এটা হয়েছে যারা নেলসন। না, এটা ঘটা সম্ভব। মানে আমাদের আসলে ফার্গো শহরের সাথে আমাদের পরিচয় হচ্ছে হুমায়ুন আহমেদের বই পড়ে, এবং শহরটার যে বর্ণনা উনি দিতেন তার মধ্যে আমি কেমন যেন একটা মানে এরকম ভুতুড়ে একটা ব্যাপার বা কেমন যেন ওই রকম টাইপের একটা ব্যাপার আসলে থাকতোই। সো নাফিসা, এর পরে যখন হচ্ছে মানে এই ঘটনার পরের দিন সাধারণত এটা একটা আফটার এফেক্ট থাকে, এরকম কোনো আফটার এফেক্ট কি ছিল? মানে কোনো ধরনের কোনো শরীর খারাপ? আমার কিচ্ছু হয় না, আই ওয়াজ জাস্ট ফাইন। হ্যাঁ ভয়টা একটু ছিল, কিন্তু আই এম ভেরি গুড অ্যাট এক্সপ্লেনিং থিংস অ্যাওয়ে। সো আমি লজিক্যালি কিছু না কিছু একটা রিজন দিয়ে আসলে না এটা হয়েছে বা এটা হয়েছে, যে কারণে এরকম হয়েছে। বাট নেলসনে থাকতে আমার এরকম অনেকবার হয়েছে। এই যে this was the most common one, ওই যে পর্দা খুলে দিত। হ্যাঁ, মানে কে দিত কেন হয়তো জানি না, বাট ওইটার পর থেকে স্পেশালি আমি সব বাতাস টাসের কথা না, এটা বন্ধ না, পুরা বন্ধ ভাই। ওইখানে কোনো জানালাও নাই, কাজ ওইটা কিরকম, সো এক্সটেরিয়র যে সার্কেলটা ওইটাতে প্রত্যেকটা রুম, আর মাঝখানে একটা সার্কেল, ওই সার্কেলটা বাথরুম। এই সাইডে ফিমেলস থাকে, ওই সাইডে মেলস থাকে, এন্ড পুরা জিনিসটা আপনার যদি হাঁটতে হয় আপনি এরকম রাউন্ডে একটা সার্কেলে যান। সো আপনি যদি এক সাইডে যান আপনি অন্য সাইডেরটা দেখতে পারেন না, এরকম। আর ওখানে there was weird sayings যে সবসময় রাইট সাইড দিয়ে যাবা, লেফট সাইড নিবা না, কাজ না হলে কেউ ফলো করে, এগুলা সব কথা ছিল। আমার বিশ্বাস করতে অনেক ডিফিকাল্ট হইতো, বাট না আমি বুঝতে পারছি, বাট এগুলা ছিল। না থ্যাংক ইউ। আমার মনে হয় এই হ্যাঁ কিছুটা বলতে যাচ্ছি। ও সরি, আমি আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম, এটা আমার সাথে হয় নাই, এটা আমার ফ্রেন্ডদের সাথে হয়েছে। ও ফ্রেন্ডের নাম লিয়াম ছিল, তো ওরা হলো গিয়ে ফিল্ম স্টাডিজ করতো। তো MSUM এর সবচেয়ে পুরানো বিল্ডিং, which was মিনেসোটার সবচেয়ে পুরানো বিল্ডিং, was this building called Weld Hall. So Weld Hall-এ সব ইংলিশ ক্লাসেস হইতো, লিটারেচার ক্লাসেস হইতো। তো এটা সত্যি কথা যে ওখানে আমি থাকার 8 বছর আগে একটা কনস্ট্রাকশন ওয়ার্কার মারা গেছিল, এন্ড এটা সবাই বলতো, এন্ড এটা নিয়ে স্টোরিজ অনলাইনেও পাওয়া যাবে, যে ওয়েল্ড হল ওয়াজ অলওয়েজ হন্টেড। আর ওই স্টেয়ার্স গুলা হলো গিয়ে কি বলে, স্টেয়ার, আর নিচে হলো একটা অডিটোরিয়াম ছিল, ওইটা সবাই বলতো যে ইটস অলওয়েজ হন্টেড। তো আমার ফ্রেন্ডরা একটা গ্রুপ বানাইছিল, লিয়াম, he created this group called Paranormal Activities. তো ওরা হলো গিয়ে পুরা MSUM ঘুরতো আর ডিফারেন্ট প্যারানর্মাল জিনিসপত্র ট্রাই করতো বা এক্সপেরিমেন্ট করতো। তো ওরা এরকম পুরো একটা টিম গেছিল ওখানে ওয়েল্ড হলে। তো ওরা হেঁটে হেঁটে দেখছে, অনেক কিছু ভিডিও করছে, অ্যানাউন্সমেন্ট করছে। একদম লাস্টে এসে লিয়াম হলো গিয়ে লাইক কিছু হয় নাই, কিছু পাই নাই। তো he was just about to announce that this is the end, we'll all go home. But just ওইটা বলার আগে আমার এটা এখনো মনে আছে, কারণ ওইখানে প্রায় 20 জনের মতো ছিল ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে যারা থাকতো, ওরা সবাই ওখানে ছিল।
হঠাৎ করে ওরা এরকম একটা ব্রাইট লাইট দেখছে দ্যাট ওয়েন্ট থ্রু দি এন্টায়ার অডিটোরিয়াম, স্টেপসের উপর দিয়ে গিয়ে ওদের থ্রুতে গেছে। অ্যান্ড ওখানে কতজন ছিল আমার ঠিক মনে নাই, বাট লিটারালি প্রত্যেকটা মানুষ এটা দেখছে। এভরি সিঙ্গল পার্সন স দ্যাট। এরকম লাইট একটা গেছে যে তারপর একটা পপ একটা সাউন্ড হয়েছে, লাইক দ্যার ওয়াজ আ লাউড পপ সাউন্ড। ওইটার পরে কিছু ছিল না, বাট এটা ওরা সবাই দেখছে। অ্যান্ড দে কেম এন্ড টোল্ড আস সেদিন রাতে যে এটা হয়েছে বাই দ্য ওয়ে। অ্যান্ড ওখানে এখনো স্টোরিজ আছে যে একটা জায়গা আছে, একটা স্পেসিফিক জায়গা যেখানে হলো গিয়ে there's like ঠান্ডা গরম একসাথে ফিল করে। So it gets very cold very fast and very hot very fast. Like it's a very weird area. ওই staircase গুলো অনেক gnarly, অনেক পুরানো বিল্ডিং তো। So ওই জায়গাটাতে মানে there is a lot of people who have said যে ওখানে আমি অনেকবার হাঁটছি, and ওখানে একটু ধোয়া ধোয়া আসে। I don't know এটা কেমনে হয়, but that was হ্যাঁ। ওকে, সো আমরা নাফিসের সাথেও কথা বললাম, অ্যান্ড আমার মনে হয় যে যারা শুনলেন তাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্ট সেকশনে জানাবেন। নাফিসা অনেক ইন্সপায়ার্ড হবে, কারণ ওর কাছে আরও বেশ কিছু ঘটনা আছে আমরা জানি, যেগুলো আমরা পরবর্তীতেও আপনাদেরকে শোনাতে চাই। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।